সুচিত্রা সেন কিন্তু অত্যন্ত ফ্যাশনেবল একজন লেডি ছিলেন। তিনি সেই সময়কার ফ্যাশনের যে একটা ধারা, সেটা তিনি সূচনা করে গেছেন। তার চোখের তার হেয়ার স্টাইল, তার শাড়ি পরার ধরন, তার পোশাক ক্যারি করার যে দক্ষতা, সেটা আজও সেলিব্রেটেড হয়। মৃণাল সেন এসেছিলেন আমার প্রথম যে ডকুমেন্টারি, সেটার উদ্বোধন করতে, এবং আচ্ছা। ওই ডকুমেন্টারি ছিল ভারতী দেবীকে নিয়ে। আপনাদের সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রাক পর্বের চতুর্থ দিনের আয়োজন চিত্র বিচিত্রার আয়োজন নিয়ে আপনাদের সবার সামনে আমি সাদিয়া খন্দকার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে নানান তথ্য দেওয়ার। কানাডার জনপ্রিয় টিভি চ্যানেল দেশে বিদেশের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হননি, অনুষ্ঠানটি এখনো দেখা শুরু করেননি, আশা করছি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। প্রতি পর্বে আমরা বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকছি আপনাদেরকে। আমাদের সামনে যে অনুষ্ঠানটি রয়েছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব, সে নিয়ে আমাদের এখানে নানান অতিথিরা থাকছেন, আমাদের উপদেষ্টা মন্ডলীরা থাকছেন এবং থাকছেন অনুষ্ঠানে কি কি হবে সেই বিষয় নিয়ে আলোচনাগুলো থাকছে। এবং আজকের এই পর্বতে আমি থাকছি আপনাদের সঙ্গে সাদিয়া খন্দকার। এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন শাহানা ভট্টাচার্য। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন আমরা তাদেরকে নিয়ে আসব এবং তাদের সাথে আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব, আপনাদের জানিয়ে দিব কি হতে যাচ্ছে নিউ ইয়র্কের কুইন্সের আগামী এপ্রিলের 20 ও 21 এপ্রিলে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আমরা একে একে আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে আসবো স্টুডিওতে এবং কথা বলবো আপনাদের সাথে। আমি শুরুতেই যাকে দেখতে পাচ্ছি তিনি এমন একজন মানুষ যিনি কণ্ঠ দিয়ে মানুষকে মুগ্ধ করে রাখেন। তার আছে জাদুকরী ক্ষমতা। তিনি একজন সঙ্গীত শিল্পী। তার সঙ্গীতের নানান ভুবনে রয়েছে পদচারণা, রবীন্দ্রসঙ্গীত, বাংলা হিন্দি আধুনিক এবং আধা শাস্ত্রীয় এবং লোকসঙ্গীতে রয়েছে চমৎকার দক্ষতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে দাদা অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের সাথে আরো একজন অতিথি উপস্থিত আছেন, আমি চলে যাচ্ছি তার কাছে। যিনি উপস্থিত আছেন তিনি আমাদের সবার খুব প্রিয়। তিনি বাংলাদেশে এক সময় কাজ করতেন, বাংলাদেশের বেসরকারি রেডিও চ্যানেলে কাজ করতেন। চমৎকার কথা বলেন, উপস্থাপক, লেখক আসিফ ইন্তাজ রবি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেকজন আমন্ত্রিত অতিথি আছেন, তিনি কলকাতা থেকে যুক্ত হওয়ার কথা। তো আমরা চেষ্টা করবো। ও দেখতে পাচ্ছি। আমরা সেটাই বলছিলাম যে আমাদের তিনজনের সময়টা কিন্তু এখানে একই রকম, কিন্তু এখন কলকাতায় খুবই সকাল, 9:30 বেজে একটু হয়তো বেশি। এখন যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি, আমি কি বলবো যে তিনি একজন বিনোদন সাংবাদিক, এই সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন বিনোদন সাংবাদিক, এবং বিভিন্ন যত রকমের সিনেমা বিষয়ক অনুষ্ঠান রয়েছে আমরা সব সময় সেখানে তাকে দেখি। তিনি সেই অনুষ্ঠানগুলো নিয়ে লেখালেখি করেন এবং আরো কিছু কাহিনী রয়েছে। তিনি কিন্তু অনুষ্ঠান সিনেমাগুলো নিয়ে গবেষণা করেন, তার ডকুমেন্টেশন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা গল্প করব। তিনি হচ্ছেন আমাদের শর্মিলা মাইতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সকালে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমরা যেটা বলছিলাম যে আজকে আমরা আসলে কথা বলবো আমাদের
সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র উৎসব, আন্তর্জাতিক মানের যে চলচ্চিত্র উৎসবটি আমরা করতে যাচ্ছি, সেটি হবে আগামী এপ্রিলের 20 এবং 21 তারিখ নিউ ইয়র্কের কুইন্সের খুব নান্দনিক একটি জায়গা, যেটা জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টার আমরা বলে থাকি। সেখানে দুদিনের অনুষ্ঠান, এবং এই দুদিনের নানা আয়োজন তো রয়েছে। আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলবো, চলচ্চিত্র বিষয়ক সেমিনার দেখাবো, এবং আমি বলবো যে দুই বাংলার তারকারা থাকবেন এখানে। তো এখানে আসলে কথা বলতে চাচ্ছি তিনজনের সাথে, এবং সাথে সাথে আপনারা নিজেরা গল্প করবেন এবং আমরা সেই ফাঁকে গান শুনবো। তো আমি শর্মিলা মাইতিকে ধন্যবাদ জানাই এ কারণে, আমাদের যে প্রেস কনফারেন্সটি হয়েছিল বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে, সেই প্রেস কনফারেন্সটিতে তিনি উপস্থিত ছিলেন, এবং তিনি সেখানে থেকে আমাদের অনুষ্ঠানের মাত্রাটা হয়তো আরেকটু বাড়িয়ে দিয়েছিলেন। কেননা ওনার যে পেজগুলো রয়েছে আমরা সেখানে দেখেছি উনি কিছু ভিডিও বার্তা দিয়েছেন, সেই অনুষ্ঠানের লাইভ গুলো শেয়ার করেছেন, এবং এ কারণে আপনার প্রতি আমরা অনেক ধন্যবাদ। আপনি এত কষ্ট করে কলকাতা থেকে গিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানকে সফল করার পেছনে আপনার যে ভূমিকাটি রয়েছে সেটি সত্যি অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাকে এই ধন্যবাদ পর্বটি হয়তো সেরে দিলাম। এখন আপনার কাছে আমি যে জিনিসটি জানতে চাইবো, কেমন দেখলেন আমাদের সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশে যে প্রেস কনফারেন্সটি হলো, সেখানে দুই দেশের অত্যন্ত জনপ্রিয়, আপনাদের কলকাতার জনপ্রিয়, আমাদের সবার প্রিয় ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন, এবং বাংলাদেশ থেকে ছিলেন আমাদের নায়ক ফেরদৌস, যিনি বর্তমানে সংসদ সদস্য। আপনি কেমন দেখলেন সেই প্রেস কনফারেন্সটি, যদি সংক্ষেপে একটু আমাদেরকে বলেন। অবশ্যই, আসলে এই প্রশ্নটা আপনি না করলেও আমি বলতাম, উত্তরটা আমি নিজে থেকেই দিয়ে দিতাম আর কি। আমি এমনই অভ্যর্থনা পেয়েছি আপনাদের দেশ দেশ থেকে, এবং দুটো কথা সত্যি খুব বলা দরকার, যে যেহেতু পাবনায় জন্মগ্রহণ করেছিলেন আমাদের মহানায়িকা সুচিত্রা সেন, যিনি কিংবদন্তি, এবং তার কিংবদন্তির যে অস্তিত্ব সেটাকে বোধহয় অতিক্রম করে কেউই যেতে পারবে না। উনি যেভাবে তার সম্ভ্রম ধরে রেখেছিলেন একদম শেষ দিন অব্দি। বাংলাদেশের মানে ঢাকায় গিয়ে আমার একটাই বিস্ময়কর লেগেছিল যে সেখানে কেউই অপরিচিত নন, অপরিচিত মানুষেরাও এত পরিচিত। এরকমই অভ্যর্থনার তাদের তাদের রীতিনীতি, আদব কায়দা, যে অতিথিকে তারা যেভাবে বরণ করে নেন, অতিথিকে যেভাবে তারা গ্রিট করেন, এটা সত্যি আমি কোনোদিন ভুলবো না। এবং প্রেস মিটে দেখেছিলাম যে এত এত সাংবাদিক, বাংলাদেশের মিডিয়া বন্ধুরা যে এত তৎপর এবং এত সচেতন এই তাদের লেগাসি সম্পর্কে, তাদের যে তাদের পূর্বসূরিদের সম্পর্কে তারা এতটা জানেন, এবং এত মানুষ এত প্রেস বন্ধুরা এসেছিলেন সেদিন, প্রায় 250-রও বেশি প্রেস বন্ধুরা সেদিন ছিলেন। এবং সেখানে আপনি যে বললেন যে দুই বাংলার মানে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বরা, ফিল্ম ব্যক্তিত্বরা সেখানে ছিলেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, কোনো কথাই হবে না, তিনি জনপ্রিয়, তেমনি এপার বাংলাতেও তিনি এত বছর ধরে অভিনয় করে চলেছেন। ফিরদৌস তার বিশেষ বন্ধু, সেটা আমরা সেই প্রেস কনফারেন্সে তাদের যে নিজস্ব কথাবার্তা, নিজস্ব আলাপচারিতা, তাতেই জানতে পারলাম। এবং সর্বোপরি সুচিত্রা সেন নিয়ে যে আমাদের মননে যে চিন্তাগুলো ছিল, তার সঙ্গে আমি বাংলাদেশের মানুষের যে একটা অদ্ভুত আবেগ, সেটা আমি মিলিয়ে নিতে পারলাম। সেখানে উপস্থিত ছিলেন পাবনা থেকে দুই ব্যক্তিত্ব, যারা সুচিত্রা সেনের বাড়ি দেখে এসেছেন। সেটা তো একটা বিরাট সুযোগ বলতে গেলে। এবং সেই তারা এসে যে যে কথাগুলো বললেন সেটাও খুবই মূল্যবান। এবং সেই প্রেস মিটে আমিও বক্তৃতা রাখতে পেরেছিলাম, ছোট্ট বক্তব্য, কারণ আমি তার কলকাতার যে বাড়ি, মানে যেখানে মুনমুন সেন এবং রাইমা রিয়া থাকেন, সাংবাদিকতা সূত্রে তার বাড়িতে আমি একাধিকবার গিয়েছি। এবং সুচিত্রা সেন যখন জীবিত ছিলেন তখনও গিয়েছি, কিন্তু বলাই বাহুল্য তিনি এমনই অন্তরীণ থাকতেন যে আমাদের পক্ষে সেই বেড়াজাল ডিঙিয়ে তাকে সাক্ষাৎ করা মানে দুষ্কর ছিল, মুশকিল ছিল বলবো না, নামুমকিন ছিল আর কি। কোনোদিনই সেটা হতে পারলো না। কিন্তু সুচিত্রা সেন যেদিন চলে গেলেন, সেই দিনও আমার মনে আছে আমি গিয়েছিলাম তাদের সঙ্গে দেখা করতে, আমার মানে আমার গভীর সমবেদনা জানাতে। তখন মুনমুনদির সঙ্গে, রিয়ার সঙ্গে অনেক কথাই হয়েছিল। এইগুলো আমার খুবই টুকরো স্মৃতি। কিন্তু সুচিত্রা সেনকে যারা পেয়েছেন
মানে যারা হয়তো এখন অনেক বরিষ্ঠ, যারা সুচিত্রা সেন যখন অন্তরীণ হননি তখন পেয়েছেন, তাদের কাছ থেকেও আমি অনেক কিছু পেয়েছি। বাংলাদেশ এক কথায় ঢাকাতে গিয়ে যে রিসেপশন আমি পেয়েছি সেটা আমি কোনোদিনই ভুলবো না। বাংলা ভাষাকে আপনারা এত দূর এগিয়ে নিয়ে চলেছেন, দেশে বিদেশে থেকেও, মানে দেশে বিদেশে বলতে আমি শুধু চ্যানেলের কথা বলছি না, দেশে বিদেশে ছড়িয়ে থাকা যারা বাংলাদেশী তারা এখনো বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করে চলেছেন, এটার জন্য আপনাদের কুর্নিশ। আপনার বিনয়, খুবই ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আমরা যেটা বলছিলাম যে আমাদের ইতিমধ্যে 181টি ফিল্ম জমা পড়েছে, এবং একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে এই জুরি বোর্ডে কারা আছেন। এই জুরি বোর্ডে আছেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মুর্শিদুল ইসলাম। এর জুরি বোর্ডে আছেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার বেদব্রত পাইন। এই জুরি বোর্ডে আছেন আমেরিকান স্ক্রিন রাইটার এবং অথর, তিনি BFA ফিল্ম ডিপার্টমেন্টের স্কুল অফ ভিজুয়াল আর্টসে আছেন, ম্যারি লি ক্রিস্টানি। সুতরাং বোঝাই যাচ্ছে জুরি বোর্ডের যারা আছেন তারা কিন্তু অত্যন্ত, আমি কি বলবো, যে একটা ফিল্মকে বোঝার বা একটা চলচ্চিত্রকে বোঝার মতো এই মানুষগুলো যদি থাকে জুরি বোর্ডে, তাহলে আসলে আর কিছুই লাগে না। তো আমাদের এই চলচ্চিত্রগুলো জমা যেহেতু পড়েছে, এবং আমি এখন চলচ্চিত্র নিয়েই কথা বলছি, শর্মিলা মাইতির কাছে জানতে চাইবো, আমি জানি আপনি অনেক অনেক রিসার্চ করেছেন চলচ্চিত্র নিয়ে এবং আপনার ডকুমেন্টেশনও আছে, এবং আমরা যদি একটু পেছনে ফিরে যাই, যখন ইন্টারনেটের ব্যবহার ওইভাবে ছিল না, হয়তো 2009, আমি কি সালটা ঠিক বলছি? 2009 একদম। আচ্ছা, ওই সময় আপনি কাজ করেছেন তুখোর চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এদের মতো মানুষদেরকে নিয়ে আপনি কাজ করেছেন। হয়তো সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেটের যুগ তখন হয়তো অতটা ছিল না দেখে সেইভাবে হয়তো প্রচারটা হয়নি। আপনি কি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলবেন যে এই চলচ্চিত্র পরিচালকদের সাথে কাজ করা, এদের সাথে আপনি যে কাজ করেছেন, একটু ছোট্ট করে অভিজ্ঞতাটা বা কিভাবে কাজটা করেছিলেন? আমি একটু আপনাদের মানে একটু কারেক্ট করে দিই। আসলে মৃণাল সেন এসেছিলেন আমার প্রথম যে ডকুমেন্টারি সেটার উদ্বোধন করতে, এবং ওই ডকুমেন্টারি ছিল ভারতী দেবীকে নিয়ে। আপনাদের এটাও জানাই যে আমরা সুচিত্রা সেনের আগে, সুচিত্রা সেন পূর্ববর্তী সময়ের যেসব মানে উজ্জ্বলতম তারকাদের পেয়েছি, সেটার ব্যাপারে কিন্তু রিসার্চ হয়তো আরো বেশি হলে ভালো হতো। মানে আছে মানে, কিন্তু তাও আরো বেশি হলে ভালো হতো। আমি সেরকমই এরার মানে নিউ থিয়েটার্স এর সময় যখন বাংলা এবং হিন্দি দুই ভাষাতে কলকাতা থেকে, মানে কলকাতা থিয়েটার থেকে দুটো ভাষায় দ্বিভাষিক ছবি তৈরি হতো, এবং সেই হিন্দি ভার্সন চলে যেত বম্বেতে, এবং কলকাতায় ছিল এই পুরো সিনেমা সংস্কৃতির মানে শীর্ষস্থানে ছিল কলকাতা। সেই সময়কার কথা, সেই সময় আমি জেনেছিলাম ভারতী দেবীর কাছে, যিনি এই নিউ থিয়েটার্স এর, আমার ভাগ্যটা খুব ভালো, সেই সময় তিনি জীবিত ছিলেন, এবং তার সঙ্গে আমার মানে অসামান্য এক হৃদ্যতা তৈরি হয়েছিল। তার থেকেই জানতে পেরেছিলাম সেই যুগের কথা। অসিত বরণ ভারতী দেবী জুটি উত্তম সুচিত্রা জুটির আগে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, এবং তাদের সিনেমাগুলো যদি আপনারা কখনো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার কথাগুলো মিল আছে কিনা সেই সব ছবির যে গভীরতা তার সঙ্গে। তার আগে ছিলেন কানন দেবী এবং পিসি বড়ুয়া। এক উজ্জ্বল সময় কিন্তু তখনও ছিল। এরকম নয় যে উত্তম সুচিত্রা বা উত্তম সাবিত্রী, উত্তম সুপ্রিয়ার সময় হঠাৎ করে স্বর্ণযুগ এসেছে। তো সেই সময় আমি ভারতী দেবীকে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছিলাম। ওটা প্রযোজনা করেছিল NFAI, অর্থাৎ ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া, যেটা পুনে ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, আপনারা জানেন। আমি সেই সময় পুনে ফিল্ম ইনস্টিটিউটে একটা রিসার্চও করতে গিয়েছিলাম, এবং মূল বিষয়টা কিন্তু আমি ভারতী দেবীকে নিয়ে করেছিলাম, যেহেতু তারা জানতে চেয়েছিলেন এই সম্পর্কে। এবং ভারতী দেবী ছিলেন প্রথম লাক্স মডেল, মানে এই ইন্ডিয়ার প্রথম লাক্স মডেল ছিলেন ভারতী দেবী। হলিউড থেকে এসে ভারতী দেবীকে শুট করা হয়েছিল, কিন্তু এগুলো সবই বিস্মৃতির গভীরে তলিয়ে গিয়েছিল। আমার ডকুমেন্টারির সময় আমি এগুলো নিয়ে কাজ করতে শুরু করি। 2009 সালে আমি মৃণাল সেন এই ডকুমেন্টারিটার মানে প্রশংসা করেছেন, শুধু নয় উনি লিখে দিয়েছিলেন আমাকে একটি কাগজে যে কত ভালো লেগেছে তার। ছিলেন গৌতম ঘোষ, প্রভাত রায় এবং আরো গণ্যমান্য ব্যক্তিত্বরা তখন এসেছিলেন আমার সেই
উদ্বোধনটা দেখতে, এবং সেটা আমার সবসময় মনে থাকবে। এবং ভারতী দেবীকে নিয়ে হয়তো আমি পরে কখনো আপনাদের সঙ্গে আলাদা করে একটা আলোচনা করব, কারণ এই সীমিত পরিসরে আলোচনা করা উচিতও নয়, তাকে অসম্মান করা সেটা। আর তৎপরবর্তীকালে আমি মানে 1 বছরের মধ্যে আমি করেছিলাম মেঘে ঢাকা তারার 50 বছর পূর্তি উপলক্ষে আমি সুপ্রিয়া দেবী, গীতা ঘটক এবং গীতা দে, মানে আপনারা যারা মেঘে ঢাকা তারা দেখেছেন তারা এই চরিত্রায়নের বুঝতে পারবেন তারা কোন কোন চরিত্রে অভিনয় করেছিলেন। নীতার চরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী, এবং গীতার চরিত্রে মানে তার বোনের চরিত্রে ছিলেন গীতা ঘটক, এবং গীতা দে ছিলেন মায়ের চরিত্রে, কিন্তু তারা সমবয়সী ছিলেন, অলমোস্ট প্রায় সমবয়সী। ঋত্বিক ঘটকের পরিচালনায় সেই অনবদ্য ছবি আজও সব যুগে মানে যুগের পর যুগ টেক্সট হয়ে আছে। তারা তখনও বেঁচে ছিলেন, তাদেরকে স্ক্রিনে আমি তুলে এনেছিলাম মানে ওই ডকুমেন্টারির পরিসরে। আজকের যুগে নিতারা কেমন ভাবে আছে সেভাবেই আমি ডকুমেন্টারিটি করেছিলাম। এই দুটি ডকুমেন্টারি বিশ্বের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মেইন ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছিল। এইটাই আমার রিসার্চ। এবং এই এতগুলো কথা বলার কারণ, আমরা অনেক সময় ওই সময়কার চ্যালেঞ্জটা বলি, আমাকে খুবই কষ্ট করতে হয়েছিল যে একটা টেকনোলজিক্যাল সাপোর্টে এইগুলোকে বাঁচিয়ে রাখা, এবং ওইসব যারা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে ঠিক করে শুটিং করা, এবং অত্যন্ত খরচ সাপেক্ষ ছিল। আমি আমার নিজের টাকাও মানে সেকেন্ড ডকুমেন্টারিটার জন্য আমার অনেক টাকা আমার নিজের থেকেই দিতে হয়েছিল। সেই সময় একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল প্রিজার্ভেশন। আজকের যুগে ইন্টারনেট একটা লাইব্রেরি হয়ে গেছে, মানে এত ভার্চুয়াল স্টোরেজ, তখন যদি থাকতো আমার কোনো চিন্তাই থাকতো না। এবং এখন একটা মানে কি বলবো, যদি উত্তম সুচিত্রা ওই সময়কার স্বর্ণযুগ বলা হয়, তাহলে এখন হচ্ছে প্রিজার্ভেশনের স্বর্ণযুগ। কারণ আপনারা হাতে হাতে অতি অল্প সময় প্রায় সেকেন্ডের মধ্যে আপনারা এমন একটা লাইব্রেরিতে আপনাদের সৃষ্টিকে তুলে দিতে পারছেন যেটা চিরস্থায়ী হয়ে থাকতে পারে। কিন্তু সেই সময় ডকুমেন্টেশন এবং সেই বড় বড় ক্যাসেটে প্রিজার্ভ করা, এবং ক্যাসেট গুলো 5 বছর বাদে নষ্ট হয়ে গেল বা 10 বছর বাদে ওটা মানে আর সেরকম কোয়ালিটিটা থাকছে না। সিডিতে ট্রান্সফার করলে সিডি তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এই এই চ্যালেঞ্জ গুলো কিন্তু মারাত্মক। এবং আপনারা যে সুচিত্রা সেন মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করছেন, তাতে যদি কিছু ফিল্মের রেস্টোরেশন হয়, এবং রেস্টোরেশনটা এখন কিন্তু এআই যুগে আরো আরো আমার মনে হয় আরো মানুষকে দক্ষতা দেবে রেস্টোরেশনের জন্য। তাই ইন্টারনেটকে শুধুমাত্র ছোট রিলস বানিয়ে শুধুমাত্র শর্ট ভিডিও এইগুলো বানিয়ে তাৎক্ষণিক চটজলদি খ্যাতির জন্য ব্যবহার না করে এই ধরনের ডকুমেন্টেশনের জন্য ব্যবহার করাটা ভীষণ ভীষণ জরুরি বলে মনে হয়। কারণ আমরা ইতিহাসকে ভুলে যাচ্ছি, মানে কালচারাল অ্যামনেশিয়া হচ্ছে, এবং সেখান থেকে অনেক বিভেদের জন্ম হচ্ছে। মানে এইসব সিনেমাকে যদি আমরা সত্যি সত্যি বিশ্বের দরবারে নিয়ে যেতে পারি, হলিউডের থেকে অনেক বেশি বৈচিত্র্যময় হচ্ছে আমাদের বাংলা সিনেমা। সেটাকে আমরা কতটা গুরুত্ব দেব সেটা আপনাদের হাতে। আমরা সবগুলো দায়িত্ব নিচ্ছি, আমরা ভালো ভালো কাজ করার চেষ্টা করছি এবং নতুন কিছু সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করছি। আমি যদি আপনি অসংখ্য কাজ করছেন, আপনি বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করছেন, আপনি সেলিব্রিটিদের নিয়ে কাজ করছেন, এবং আপনার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনার একটি সেলিব্রিটি ইমেজ রয়েছে। আপনার একটি ভিডিও ক্লিপস আমরা দেখাবো যেখানে তারকারা আপনাকে নিয়ে কি বলছেন, আমরা একটু দেখে আসি, তারপরে আপনার সাথে কথা বলছি। Sharmila Show House. Sharmila started her own YouTube channel. Congratulations. শর্মিলা শো হাউসের জন্য জানাই শুকরিয়া শর্মিলা, শুকরিয়া। শর্মিলা শো হাউসের সমস্ত দর্শকদের জানাই কিপ রকিং, অল দ্য বেস্ট। वो पहली बार जब हम मिले। খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে ওরা আসে। Who has to start from the beginning. It's a pleasure being on your show, Sharmila. Absolutely fantastic to appear on Sharmila show. Keep on watching Sharmila Show House. Sharmila show house খুব তাড়াতাড়ি, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আমি অনেক দেখেছি প্রচুর বলিউড স্টার নিয়ে। অপূর্ব, গসিপ মার্কা, সারেদা। Watching me on Sharmila Show House. তুমি নতুন স্টুডিও করেছো। Sharmila, I wish you all the success. Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel. বাহ, সব তারকাদের মাঝে আমাদের তারকা শর্মিলা মাইতি। হ্যাঁ, কেমন লাগে
কেমন লাগে একজন সাংবাদিক যিনি লিখছেন, যিনি জানাচ্ছেন, সিনেমা নিয়ে গবেষণা করছেন, ডকুমেন্টারি তৈরি করেছেন, তিনি আবার তারকাদের ভিড়ে যাচ্ছেন, নিজেও একজন তারকা হয়ে গেছেন, কেমন লাগে? একদমই না। আমি তারকা হয়ে যাইনি, তবে এটা আমি খুব ছোট্ট করে বলি যে আমার সাংবাদিকতা জীবন, মানে প্রফেশনাল সাংবাদিকতা জীবন, পেশাদারী সাংবাদিকতা জীবন আমার পেজ 3 দিয়েই শুরু হয়েছে। আমি ক্যালকাটা টাইমস অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ার যে কলকাতার সাপ্লিমেন্ট, সেখানে আমি প্রথম আমার চাকরি জীবন শুরু করি, এবং বাই ডিফল্ট মানে যেটা ভগবানই হয়তো এই পথে আমাকে এগিয়ে দিয়েছেন, যে বলিউড সাংবাদিকতা এবং এই টিনসেল যে দুনিয়া, যে ঝাঁ চকচকে দুনিয়া বলে যাকে, যেটার মোহে অনেকেই দৌড়ে আসে, এবং সেই সব তারকাদের বা সেই সব অভিনেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ এবং আলোচনা হয়েছে। তাতে আমি বলবো যে আমার একটা জীবন দর্শন খুব পরিষ্কার হয়েছে, যে আমরা যাদেরকে মানে এই ধরুন সুচিত্রা সেন, তাকে আমরা এই যে যুগের পর যুগ ধরে এই মোহগ্রস্ততা থেকে বেরোতে পারছি না, এর একটা বৈজ্ঞানিক কারণ আছে। সেইটা আমার মনে হয় এই পরপর বলিউডের তাবড় তাবড় তারকাদের সঙ্গে আলোচনা করা, এবং আমি এরকমও হয়েছে আপনাদের জানাই যে যারা জীবন শুরু করেছেন, পা দিয়েছেন প্রথম বলিউডে, তাদের হয়তো প্রথম ইন্টারভিউ আমি নিয়েছি, এখন তারা অনেক বড় বড় তারকা। তাদের যে জীবনের গতিপথ, সেটাও আমার সৌভাগ্য হয়েছে তাদের জীবনের গতিপথটাও দেখার, এবং যারা হয়তো একদম একেবারে অনামী, তার থেকে বিরাট বড় তারকা এখন হয়েছেন, তাদের কি কি কারণে সাফল্য ধরে রাখা যায়, আবার কি কি কারণে সাফল্য ডানা মেলে উড়ে চলে যায় এবং তারা পড়ে যান মাঝপথে, সেগুলো আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি আমার পেশাদারী জীবন এইভাবেই দেখি। একজন নায়িকা কিভাবে উঠছেন বা পড়ে যাচ্ছেন, পদস্খলন হচ্ছে কিংবা একজন সফলতা পাচ্ছেন, প্রত্যেকটা জিনিসই কাছে থেকে থেকে দেখার একটা সুযোগ হয়েছে। আমি বলবো এই সব তারকাদের নিয়ে আপনি চলে আসুন আমাদের সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে, আপনাকে ওই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ রইল। আমরা এখন একটু যাই, আপনাদেরও জানাই যে শর্মিলা শো হাউস ফেসবুকে শর্মিলা মাইতি পেজ হিসেবে আছে, আর সেখানেই সারা বিশ্বের অনেক মানুষ যারা ভালোবাসেন, তারা দেখেন তাদের নিজস্ব পছন্দের তারকাকে, এবং তারা হয়তো কিছু কারণে আমার সঞ্চালনাও ভালোবাসেন, সেজন্য তারা দেখতে পছন্দ করেন। আপনাদের মাধ্যমে আরো বেশি মানুষ দেখুন, এটাও আমি চাই। শর্মিলা মাইতি, আপনার কাছে জানতে চাইবো, অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আমাদের সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র নিয়ে আপনার মন্তব্য, এবং এই অনুষ্ঠানটিতে আপনার কি চাওয়ার রয়েছে কিংবা দর্শকরা কি দেখতে পাইবে বা পাবে, সে বিষয় নিয়ে যদি আপনি একটু সংক্ষেপে আমাদেরকে বলে আমরা অনুষ্ঠান থেকে বিদায়। অবশ্যই অবশ্যই। প্রথমত যে সুচিত্রা সেন মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা যে শুধু সুচিত্রা সেনকে ট্রিবিউট দেওয়া, মানে আপনারা যে আয়োজনটা করেছেন তাতে নানা শিল্পী তাদের প্রতিভার স্বাক্ষর এখানে রেখে যেতে পারবে, সিনেমা মেকার বা যারা সিনেমা শিল্পী তারাও যেমন রাখতে পারবে, যারা ফ্যাশন দুনিয়ায় আছে তারাও রাখতে পারবে। প্রসঙ্গত জানাই, সুচিত্রা সেন কিন্তু অত্যন্ত ফ্যাশনেবল একজন লেডি ছিলেন। তিনি সেই সময়কার ফ্যাশনের যে একটা ধারা, সেটা তিনি সূচনা করে গেছেন। তার চোখের তার হেয়ার স্টাইল, তার শাড়ি পরার ধরন, তার পোশাক ক্যারি করার যে দক্ষতা, সেটা আজও সেলিব্রেটেড হয়। সুতরাং ফ্যাশন এখানে খুবই জরুরি, আপনারা সেটা মনে রেখে ফ্যাশনকেও ইনক্লুড করেছেন, এটা খুব ভালো লাগলো। তাছাড়াও আপনারা এত মানুষকে ডাকছেন, এটা যে শুধুমাত্র সুচিত্রা সেনের ছবি দেখানো হচ্ছে এই ভুল ধারণা থেকে নিশ্চয়ই দর্শক এতদিনে বেরিয়ে এসেছেন, এবং আপনারা যে এটা একটা সফল ট্রিবিউট হিসেবে আমরা যাতে স্মরণ করতে পারি, ঠিক যেভাবে দাদা সাহেব ফালকে কে স্মরণ করে নানা ধরনের ফেস্টিভ্যাল হয়েছে, এবং অন্যান্য ফেস্টিভ্যালেও শুধুমাত্র তাদের ছবি বা তাদের সৃষ্টি নয়, অন্যান্য যারা উঠতি তাদের সৃষ্টিকেও মিলিয়ে দেওয়া হয়েছে। সেই পরিকল্পনাটার জন্য আপনাদের সাধুবাদ জানাই, এবং এই ফেস্টিভ্যাল প্রত্যেক বছর যেন এইভাবেই গুণী শিল্পীদের মর্যাদা দেয়, এবং সুচিত্রা সেন যেভাবে আমাদের
শাশ্বত হয়ে আছেন আমাদের মনে প্রাণে, সেরকম এই ফেস্টিভ্যালও যেন একদিন শাশ্বত হওয়ার মর্যাদা পায়। দর্শক, সেই সাথে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অনুষ্ঠানটি দেখছেন কানাডার জনপ্রিয় টিভি চ্যানেল দেশে বিদেশে ফেসবুক পেজ থেকে। আমি এই চ্যানেলটি যিনি স্বত্বাধিকারী নজরুল মিন্টুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। এত এত গুণী মানুষদের সাথে কথা বলতে পারছি, এবং সেই সাথে অনুষ্ঠানটি যিনি পরিচালনা করেছেন শাহানা ভট্টাচার্যকেও অসংখ্য ধন্যবাদ এই পর্বে সঞ্চালক হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আশা করছি আগামী অনুষ্ঠানে দেখা হবে। আগামী অনুষ্ঠান বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি, আগামী এপ্রিলে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আপনার ক্যালেন্ডারে যারা দর্শকরা দেখছেন এপ্রিলের 20-21 এই দুটো তারিখ অবশ্যই মার্ক করে রাখবেন, কেননা ওই দিন কিন্তু আপনার জীবনে চলচ্চিত্রময় একটি জীবন হবে। আমরা চেষ্টা করব, আয়োজক কমিটিও চেষ্টা করছেন, আমরা পরিপূর্ণভাবে দুদিন চলচ্চিত্র উৎসব করব। আমরা সিনেমা দেখব, আমরা তারকাদের দেখব, আমরা সেখানে দেখব জামাইকার পারফর্মিং আর্ট সেন্টারে নান্দনিক কিছু দৃশ্য দেখব, মেলা থাকবে এবং আপনারাও দেখবেন সেখানে যেমনটি বলছিলেন শর্মিলা মাইতি, সেই ফ্যাশন সেই স্টাইল হয়তো যারা আসবেন তারাও সেটাকে ধারণ করে নিজেদেরকে তারকা হিসেবে কিংবা অভিনেতা অভিনেত্রী হিসেবে ভাববেন। দুদিনের জীবনটি হবে চলচ্চিত্রময়, এটা একেবারেই বলে রাখছি। সবাই ভালো থাকবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষে আমিও ধন্যবাদ জানাতে চাই নজরুল মিন্টু সাহেবকে। ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল প্রথমবার, আমি অত্যন্ত ভাগ্যবতী যে ওনার সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশে ঢাকাতে, আর আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাবেন তাকেও। হ্যাঁ, এবং আপনি মনে হয় শুরুর দিকে হাসানুজ্জামান সাকির কথা বলছিলেন, ধন্যবাদ জানাতে চাচ্ছিলেন। একদমই সহ এই কমিটিতে যারা আছেন, যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সব সময়, এই প্রবাসী থেকে সময় দেয়া যে কতটা কঠিন এটা আমরা সবাই জানি, যেটা আসিফ এন্টাজ রবি বলছিলেন। এটা সত্যি অনেক কষ্ট করছেন তারা সবাই, টিমে যারা রয়েছেন। আশা করছি সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো।